হ্যালো ক্রিকেটে আপনাদের সাথে আছি আমি শুভ খান এবং আমার সাথে রয়েছেন আমার সহকর্মী মনির হোসেন খান। কেমন আছেন ভাই? ভালো, আপনি কেমন আছেন? জি ভালো আছি। দর্শকদেরকে যদি আমরা শুরুতেই বলে রাখি যে আজকে রাতে যে ম্যাচটি হচ্ছে ভারত এবং যুক্তরাষ্ট্র, আপনারা যারা সবচেয়ে বেশি কমেন্ট করে বলবেন যে কে জিতবে, কোন দল জিতছে আজকে রাতে, যে সবচেয়ে বেশি কমেন্ট করবেন তার জন্য রয়েছে বাংলা ভিশনের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার পৌঁছে যাবে আপনার গন্তব্যে। শুরুতেই যদি মনির ভাই বলি, যুক্তরাষ্ট্র এবং ভারতের ম্যাচ শুরু হবে রাতে। সেই ম্যাচের আগে বলবো শ্রীলঙ্কা এবং নেপালের ম্যাচে বৃষ্টির কারণে বাংলাদেশের কতটুক কপাল খুললো বা ভাগ্যরেখা পাল্টালো? ভাগ্যরেখা পাল্টালো বলতে বাংলাদেশের সুযোগটা কিন্তু পুরোটাই বাংলাদেশের হাতে, এখানে আর কোনো ইকুয়েশনের বিষয় নাই। আপনি যদি বাংলাদেশ যদি পরের দুইটা ম্যাচ জেতে তাহলে বাংলাদেশের কোনো ডাউট নাই। নেদারল্যান্ডসের বিপক্ষে আপনি কি চাচ্ছেন, জিতবে না? অবশ্যই নেদারল্যান্ডসের বিপক্ষে জয়টাই আশা করব। বাংলাদেশের যে টিমটা, বাংলাদেশ টিমের শক্তি সামর্থ্যের বিচারে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়টাই আশা করা স্বাভাবিক। যদিও উইকেট কন্ডিশন একটা ফ্যাক্টর হতে পারে, যদিও বাংলাদেশ কিন্তু এইবারে এই যে থার্ড ম্যাচটা সেটা খেলছে হচ্ছে সেন্ট ভিনসেন্টে, সেটা ভিন্ন কন্ডিশন। প্রথম দুইটা ম্যাচ খেলেছে যুক্তরাষ্ট্রে, এবার খেলতে যাচ্ছে সেন্ট ভিনসেন্টে, আলাদা কন্ডিশন। নেদারল্যান্ডসের জন্য একই সমস্যা হবে। এই কন্ডিশনটা কিন্তু বাংলাদেশের জন্য বেটার কন্ডিশন। যেটা হয় যে আমরা যুক্তরাষ্ট্রে দেখেছি বলটা খুবই মানে ব্যাটিং করাটা খুব টাফ যুক্তরাষ্ট্রের উইকেটগুলোতে। এইখানে কিছুটা সুবিধা হবে, কিন্তু বল গ্রিপ করবে। আমরা যতদূর দেখেছি বল এখানে গ্রিপ করে, স্পিনটা ভালো হয়। বাংলাদেশের যে কন্ডিশন, আমরা যেই আমাদের ক্রিকেটাররা যেই কন্ডিশনে খেলে থাকেন, মানে উইকেটের কন্ডিশনটা যেরকম খেলে থাকেন, সেন্ট ভিনসেন্টের উইকেটটা অলমোস্ট সেরকমই পাবে আশা করা যায়। শ্রীলঙ্কার কপাল পোড়ায় বাংলাদেশের ভাগ্যটা মানে কেমন, যে শ্রীলঙ্কাকে আমরা হারাতে পারিনি টি-20 ওয়ার্ল্ড কাপে, এবারই প্রথম। শ্রীলঙ্কার কপাল পুড়লো বলতে কিন্তু শ্রীলঙ্কার কিন্তু এখনো সুযোগ আছে, কাগজে কলমের হিসাবে যদি আমি যাই। যদি শ্রীলঙ্কা পরের ম্যাচটা জিতে 2 পয়েন্ট পাবে। না, আপনি ধরেন যে বাংলাদেশ আর নেদারল্যান্ডসের ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হলো, তাদের পয়েন্ট হবে 1-1 করে 3 পয়েন্ট। শেষ ম্যাচটা বাংলাদেশ যদি নেপালের কাছে ন্যারো ব্যবধানে হারে এবং শ্রীলঙ্কা যদি নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারায়, তাহলে শ্রীলঙ্কার কিন্তু শ্রীলঙ্কার চান্স হয়ে যেতে পারে। একবারে বলে দেওয়া যাবে না যে শ্রীলঙ্কা বাদ পড়ে গেছে। শ্রীলঙ্কা মানে যেহেতু আরেকটা ম্যাচ তাদের আছে, একবারে বাদ হয়ে যায় না কাগজে কলমের হিসাবে। তবে তাদের সম্ভাবনাটা একবারে অনেক বেশি যদি কিন্তুর উপরে, এবং সম্ভাবনা খুবই কম, নাই বললেই মানে 1% হয়তো সম্ভাবনা আছে। পাকিস্তানের ম্যাচ, পাকিস্তান একটি টি-20-র জন্য একটি বিখ্যাত দল। সেই দল বিশ্বকাপে গতকালকে প্রথম জয় পেয়েছে কানাডার বিপক্ষে, যারা বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল। কালকে জিতে কোন রকম এখনো বিশ্বকাপের ধরে আছে। এই দল নিয়ে কি বলবেন? পাকিস্তান টি-20-র দল না, বিশ্ব ক্রিকেটেই পাকিস্তান একটা বড় নাম। আপনার ওয়ানডে বিশ্বকাপ বলেন বা টি-20 বলেন, টেস্ট বলেন, পাকিস্তান বড় নাম। এবং পাকিস্তানের এই স্বভাবটাও নতুন কিছু না। আনসার্টিন টিম, সবচেয়ে অনিশ্চিত দল বলা হয় পাকিস্তানকে। সেই স্বভাবটা যদি ধরি তা পাকিস্তানের এই পারফরমেন্স অস্বাভাবিক কিছু না। কিন্তু এইবারের যে টিমটা আছে সেই টিমের যদি পারফরমেন্স বিশ্লেষণ করি, তাহলে যেই ঘটনাটা ঘটেছে বা দুইটা ম্যাচ হেরেছে, এইটাকে আমি বলবো স্বাভাবিক। উইকেটের বিষয়টা আছে, কি বলে, যুক্তরাষ্ট্রের উইকেট এত সহজ না খেলাটা। তারপরেও পাকিস্তান যে দুইটা ম্যাচে হেরেছে, দেখবেন পাকিস্তান নিজেদের ভুলের কারণে হেরেছে। প্রতিপক্ষ তো একটা ফ্যাক্টরি, ইন্ডিয়া অনেক বড় টিম, কিন্তু দুইটা ম্যাচেই পাকিস্তান নিজেদের ভুলের কারণে হেরেছে। পাকিস্তানের ইন্ডিয়ার যে ম্যাচটা এবং বাংলাদেশের এবং দক্ষিণ আফ্রিকার যে ম্যাচটা, এই দুটি ম্যাচকে কিভাবে দেখছেন? একই কাছাকাছিতে বাংলাদেশ ও ঠিক মানে সেম করে হেরে গেল। আমি বাংলাদেশের ম্যাচের জন্য যে যাই বলুক, বাংলাদেশের ভুল আছে অনেক হয়তো, কিন্তু আমি যে যাই বলুক, আমি মনে করি এই ম্যাচটা শুধুমাত্র আম্পায়ারদের কারণে হেরেছে বাংলাদেশ, আর কোনো আমি ডাউট নাই। এই প্রশ্ন আমার ছিল, যদিও এখন হয়ে গেল, যে বাংলাদেশ ওই দিন হারার মূল কারণটা কাকে দোষ ছিল? আমি অ্যাবসলিউটলি আম্পায়ারদের দোষবো। অনেকেই বলছেন যে সেই আউট দেওয়ার জন্য প্রস্তুত ছিল, হ্যাঁ সবসময় প্রস্তুত ছিল। এবং আপনি অনেকেই বলছেন যে শেষ ওভারে 2-3টা ফুল টস বল পেয়েছে, কাজে লাগাতে পারেনি। সেটা আছে, মানছি সেটা, কিন্তু ওই প্রেসার, তাওহিদ হৃদয়ের আউট,
ওই প্রেসার মুভমেন্টে যাওয়ার আগে ওই প্রেসার মুভমেন্টটা তো বাংলাদেশ যেতে হয় না, right. তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে খেলছিলেন, তারা কিন্তু ম্যাচটাকে খুবই সহজেই নিজেদের গ্রিপে নিয়ে এসেছিলেন। দেখেন মাহমুদুল্লাহকে যেই বলটায় আউট দেওয়া হয়েছিল, রিভিউ করে 4 হয়েছিল, আমি মানলাম ওইটা মানে ক্রিকেটের বায়োলজি অনুযায়ী যেভাবে আছে সেইভাবে সেটা 4 না, মানলাম আমি ওটা 4 হয়নি। তাওহিদ হৃদয় খুবই সুন্দর খেলছিলেন, বাংলাদেশ কিন্তু তখন পর্যন্ত ম্যাচে ডমিনেট করছিল। এই দুই ব্যাটসম্যান ওভার প্রতি যে পরিমাণ রান দরকার সেইভাবেই এগিয়ে যাচ্ছিলেন। তাওহিদ হৃদয়কে আউট দিলেন, সেই আউটের পরে নতুন বাংলাদেশের একজন নতুন ব্যাটসম্যান আসলেন জাকির আলী, তিনি কিন্তু পরপর 3-4টা বল দিলেন। ম্যাচটা থেকে তখনই বাংলাদেশ ছিটকে গিয়েছে। সেই যদি না হতো, তাওহিদ হৃদয় যদি থাকতো, আমি ধরলাম যে 4-6 হবে না, কিন্তু সিঙ্গেলের উপরে খেললেও বাংলাদেশ 1 ওভার হাতে রেখে ম্যাচটা যেতে পারত। এই জায়গাটায় আম্পায়ার, শুধুমাত্র আম্পায়ারের ভুল সিদ্ধান্ত আমি বলবো। এটা মানে যেভাবেই নেই, আমার কাছে মনে হয়েছে মানে বাংলাদেশ আম্পায়ারের মানে কি বলে এটাকে, আমাদেরকে চেপে দাও। যদি ওই আম্পায়ার নাকি সাউথ আফ্রিকার না, সাউথ আফ্রিকান না, একজন ইংল্যান্ডের একজন অস্ট্রেলিয়ার, একই মানে যে দেশের খেলা সেই দেশের আম্পায়ার থাকে না। এই যে বাংলাদেশের প্রায় 18 কোটি জনগণ বা 20 কোটি জনগণ, প্রত্যেক মানে আমার মনে হয় যে 10 কোটি জনগণই ওই দিন খেলাটা দেখেছে, এবং প্রত্যেকটা মানে ক্রিকেট প্রেমীদেরই কথা হচ্ছে যে আম্পায়ারের কারণে আমরা হারলাম। এই যে এই জায়গায় যদি ভারতের দল থাকতো, যদি বাংলাদেশের জায়গায় ভারত থাকতো, তাদের সাথে যদি এরকম বাজে আম্পায়ারিংটা করা হতো, এই জায়গাটা আমি বলবো কি, আসলে শুধু ক্রিকেট না, দুনিয়ার যে কোনো স্পোর্টসেই বড় দলগুলা কিছুটা সুবিধা অফিসিয়ালদের কাছ থেকে একটু সুবিধা পায়। ফুটবল বলেন, ক্রিকেট বলেন, সব খেলাতেই বড় দলগুলা সুবিধা পায়। এই জায়গাটায় ভারত থাকলে ভারতের এগেনস্টে হতো না, এটুক বলা যায়। যে এটা আমি বলছি না যে ভারত তাদের দাদাগিরি দিয়ে ইয়ে করে, এটা মনস্তাত্ত্বিক ভাবেই হয়তো চলে আসে, বা কোনো কারণে আমরা হয়তো মানসিকভাবে ছোট দলগুলোর প্রতি একটু বড় দলগুলোর প্রতি একটা আলাদা ইয়ে থাকে, যে না তাদের আবেদনটা হয়তো বড় কিছু, যেহেতু বড় প্লেয়ারের একটা আবেদন কিন্তু আলাদা গুরুত্ব দিয়ে দেখা হয়। যেহেতু 113 রানের মধ্যে বাংলাদেশের বোলাররা তাদেরকে আটকে দিয়েছিল দক্ষিণ আফ্রিকার মতো দলকে এই মুহূর্তে, সেই জায়গায় আপনি টপ অর্ডার নিয়ে কি বলবেন? ওপেনিং, অন ডাউন, মানে লিটন, সাকিব, শান্ত, তানজিদ তামিম, এদের কি দায়িত্বটা ছিল? তানজিদ তামিমের কথা আমি বলবো না, কারণ সে তুলনামূলক নবীন, 2টা ম্যাচ খারাপ খেলেছে, কিন্তু এর আগে যে ম্যাচগুলো ছিল মোটামুটি। শান্ত তো প্রত্যেকটা ম্যাচে খারাপ খেলছে, শান্ত ওই দিনও তো অনেকগুলো বল নষ্ট করেছে, 25 বল মেবি। আমি সেটাতেই আসছি, বাংলাদেশের যে 8 ব্যাটসম্যান গুলো আছে, বাংলাদেশকে প্রতিটা ম্যাচে যে এই সাম্প্রতিক পারফরমেন্স, যে বাজে পারফরমেন্স, আমি এক কথায় বলবো আমাদের সবচেয়ে বড় দায়। সে অফ ফর্মে আছেন, তিনি রান করতে পারছেন না, তার রান না করার কারণে দল ভুগছে। প্রতিটা ম্যাচেই দেখেন শান্ত যেদিন উইকেটে টিকে যাচ্ছেন সেদিনও অতিরিক্ত বল নষ্ট করছেন, যেদিন টিকছেন না দ্রুত আউট হয়ে দলকে একটা প্রেসারের মধ্যে ফেলে দিচ্ছেন। বরঞ্চ একদিক দিয়ে ভালো যে তাড়াতাড়ি আউট হয়ে গেলে বলটা নষ্ট হয় না, সেই জায়গায় হয়তো ভালো, কিন্তু উনি প্রতিদিনই ম্যাচটাকে মানে বাংলাদেশের ম্যাচটাকে কঠিন করে দিয়ে আসছেন। আর দ্বিতীয়ত যদি বলি, আমার ব্যক্তিগত মতামত যেটা, শান্ত আসলে টি-20 ব্যাটিং এর জন্য, টি-20 ক্রিকেটের জন্য এখনো পর্যন্ত পারফেক্ট না। তাকে সেইখানে আবার অধিনায়কত্ব দেওয়া হয়েছে, অধিনায়কত্ব দিয়ে যেটা করা হয়েছে, তাকে মানে টিমে কনফার্ম করা হয়েছে 11 জনের মধ্যে, একাদশের মধ্যে সে থাকবে। বাংলাদেশের ম্যাচের সবচেয়ে বড় জায়গাটা যেটা নষ্ট করছে, সেই জায়গাটায় লিটন দাস ফর্মে নাই, সেটাও একটা বাজে, মানে আমাদের জন্য খুব ভোগাচ্ছে। সবচেয়ে বেশি ভোগাচ্ছে হচ্ছে সাকিব আল হাসানের ব্যাটিং ফর্মটা খুবই মানে খারাপ অবস্থায় আছে। শেষ ম্যাচটায় যদি দেখি আমরা, ওই জায়গায় যদি 4টা উইকেট না পড়তো, শট খেলেছেন, বাজে শট খেলে আউট হয়েছেন, সেটা তো আছেই, 4টা উইকেট পড়ে যাওয়াতে আমরা কিন্তু ম্যাচ থেকে ওইখান থেকেই অনেকটা ছিটকে পড়েছি। যদি ওই জায়গাটা ওইরকম না হতো, বাংলাদেশ আরেকটু স্টেবল থাকতো, আরেকটু সহজে পরের 2টা ব্যাটসম্যান সহজে টেনশন ফ্রি খেলতে পারতো। এই মিডল অর্ডারে মেহেদী মিরাজকে দরকার ছিল কিনা? এই যে জাকির আলীর যে জায়গাটা ছিল, মেহেদী মিরাজকে আমাদের দলে একাদশে দরকার, প্রয়োজন কতটুকু ছিল মেহেদী মিরাজকে, যদিও দলে নেই? মেহেদী মিরাজকে দরকার, আসলে যে 15 জন গিয়েছে সেই 15 জনেই ভরসা করা উচিত। মেহেদী মিরাজ
আপনি মেহেদী মিরাজকে কার জায়গায় নেবেন? মেহেদী মিরাজের অপশনটা হচ্ছে, একটা তো প্লেয়ার বাই প্লেয়ার অপশন করা হয়। হ্যাঁ, মেহেদী মিরাজ সব জায়গাতেই খেলতে পারেন, এটা সবাই বলছে, কিন্তু টি-20-র জন্য সবাই চিন্তা করেছে যে মেহেদী মিরাজের অপশনটা হচ্ছে শেখ মাহেদির জায়গায়। সেই জায়গায় কিন্তু শেখ মাহেদিতে যদি দেখেন, শেখ মাহেদি কিন্তু টি-20-তে বেটার অপশন, কিন্তু যদিও তাকে খেলানো হয়, আমি সেটাই বলছিলাম। সেই জায়গায় খেলাবেন কিভাবে? আমরা ব্যাটার হিসেবে মেহেদী মিরাজ, শুধু ব্যাটসম্যান হিসেবে মেহেদী মিরাজকে আসলে খেলানোটা একটু সো টাফ। আর যে উইকেটটা, সেই উইকেটটা অ্যাকচুয়ালি একজন পেস বোলার বেশি খেলাতে পারলে বেশি ভালো হয়। যেহেতু সৌম্যর জায়গায় জাকের আলী ঢুকলো, সেই জায়গায় সৌম্যর জায়গায় মেহেদী মিরাজ ঢুকতে পারতো। আমার মনে হয় না। সৌম্যর জায়গাটা বেটার ছিল। সৌম্যর জায়গায় সৌম্য রান পাচ্ছেন না, ঠিক আছে, ব্যাটিং এ আমি তার কথা বলবো না, তার ব্যাটিংটা কোনোভাবেই ভালো না। কিন্তু গত যে ম্যাচটা হয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে, সেইখানে আমার মনে হয় জাকির আলীর চাইতে সৌম্য ইফেক্টিভ হতো তার বোলিংটা দিয়ে। বাংলাদেশ তো ভালো বোলিং করেছে, যেহেতু 113 রানের মধ্যে আটকে দিয়েছে। 13 রানের মধ্যে আটকে ফেলেছে। এই উইকেটটা আসলে 113 রানের উইকেট না। এই উইকেটে আপনাকে জিততে হলে আরো কম রানে, বাংলাদেশ কিন্তু সেই সুযোগটা পেয়েছিল। লিটন দাস একটা মিস না করলে হয়তো করতে পারেনি, সেটা ক্যাচ ধরতে পারেনি, স্ট্যাম্পিংও করতে পারেনি, কম রানে আটকে ফেলা যেত। সেই জায়গায় যদি আপনার সৌম্য সরকার থাকতো, একজন বোলিং অপশন বেশি পাওয়া যেত আমার মনে হয়। আজকের ম্যাচ যুক্তরাষ্ট্র এবং ভারতের যে ম্যাচটি হতে যাচ্ছে, এই ম্যাচে কার ভাগ্য ঝুলে আছে? আপনি তো বলেই দিলেন, এই ম্যাচটা আসলে ভারত আর যুক্তরাষ্ট্রের ম্যাচ না। এই ম্যাচটা আসলে পাকিস্তান তাকিয়ে আছে ম্যাচটার দিকে। পাকিস্তানের ভাগ্যটা ঝুলে আছে। যদি যেহেতু ইন্ডিয়া মানে শক্তি বিচারে অনেক বড় টিম, যুক্তরাষ্ট্র বড় টিম, কিন্তু যেহেতু পাকিস্তানকে হারিয়েছে, শক্তির বিচারে বলবো না, কিন্তু যেভাবেই ধরেন ওইটা কিন্তু অঘটন। পাকিস্তানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের কানাডার বিপক্ষেও কিন্তু 194 রানের ম্যাচ করেছে, কিন্তু তারপরেও পাকিস্তানকে হারানো বলে করে সে হারাতে পারবে না। অঘটন। সেই অঘটনটা প্রতিদিন হবে না। শক্তির বিচারে বলবো যে ভারত তো অনেকটাই এগিয়ে, কিন্তু এই কন্ডিশনটা যুক্তরাষ্ট্রের জন্য, তারা যেহেতু খেলে নিজেদের হোম গ্রাউন্ড, তারা যেহেতু খেলছে, তাদের খুব ভালো জানা ভারতের বোলিং লাইন আপ যে পরিমাণ স্ট্রং বা ব্যাটিং লাইন আপ যে স্ট্রং, মনে হয় না যুক্তরাষ্ট্র সেই প্রভাবটা ফেলতে পারবে। যদি ফেলতে পারে তাহলে তো আরেকটা অঘটন, তখন আবার ভারতই বরঞ্চ একটু চাপের মধ্যে থাকবে। তবে এই ম্যাচটা যদি ভারত মানে জেতে, তখন পাকিস্তানের একটা সুযোগ হবে। সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে পরের যে ম্যাচটা আছে আয়ারল্যান্ডের বিপক্ষে, সেটাতেও হারতে হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে যুক্তরাষ্ট্রকে হারতে হবে, তাহলে পাকিস্তানের পুরোটা নিজেদের হাতে নেই, নিজেদের জিততে হবে, বাকিটা অন্যদিকে তাকিয়ে থাকতে হবে। আজকের ম্যাচে কোন দল আগে ব্যাট করলে সুবিধা পাবে বেশি, বা পরে ব্যাট করলে? যদি আমরা দেখি যে পাকিস্তান এবং যে ম্যাচটি খেললো যেটা কানাডার সাথে, অল্প রানেই কিন্তু কানাডা অল আউট হয়ে গেছে, এবং বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকাও কিন্তু অল্প রানেই অল আউট হয়েছে। কিন্তু পরের ব্যাটিংটা যেমন পাকিস্তান জিতেছে, আগেরটা কিন্তু বাংলাদেশ জিততে পারেনি, আবার পাকিস্তানও কিন্তু শেষ ভারতের বিপক্ষে জিততে পারেনি। পাকিস্তান এবং কানাডার শক্তির আর সামর্থ্যের কারণে যে ব্যবধান, সেইটার কারণে পাকিস্তান পরে ব্যাট করে সহজে উঠে গিয়েছে। কিন্তু এইখানকার উইকেটের যে কন্ডিশন, সেইখান আমরা যদি দেখি, প্রতিটা ম্যাচে কিন্তু আগে যারা ব্যাট করছে, টোটালটা যেমনই হচ্ছে, এই কানাডা কিন্তু আয়ারল্যান্ডকে হারিয়েছে, 137 করেও হারিয়েছে। বাংলাদেশ হেরেছে সাউথ আফ্রিকার কাছে, পাকিস্তান হেরেছে ভারতের কাছে, এবং সাউথ আফ্রিকা কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে খুব কম মার্জিনে 104 রানের টার্গেটে খুব কষ্ট করে জিততে হয়েছে, 4 উইকেটে জয় পেয়েছে। সেটাও ডেভিড মিলারের একটা ভালো ইনিংসের কারণে। তো দেখে মনে হচ্ছে যে এই উইকেটে আসলে আগে ব্যাটিং করাটাই সবচেয়ে ভালো। টোটালটা যেমনই হোক, সেটাকে ডিফেন্ড করাটা সহজ হয়। আপনি কি মনে করছেন যে মাহমুদুল্লাহ রিয়াদ মানে গত ওয়ার্ল্ড কাপে 2023 সালের ওয়ার্ল্ড কাপে ওডিআই 50 ওভারের ওয়ার্ল্ড কাপে মাহমুদুল্লাহ রিয়াদকে দলেরই জায়গার সুযোগ হওয়ার কথা ছিল না, অবশেষে ভক্তদের কারণে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে নিয়েছে, এবং সবচেয়ে ভালো ব্যাটিংই মাহমুদুল্লাহ রিয়াদ করেছে। যে মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা কখনোই কল্পনা করতে পারিনি টি-20 ওয়ার্ল্ড কাপে জায়গা হবে। আপনার সাথে আমি একটু দ্বিমত করতে চাই।
ভক্তদের কারণে আসলে মানে ভক্তদের একটা আক্ষেপ ছিল যে মাহমুদুল আক্ষেপ ছিল, কিন্তু ভক্তদের কারণে কিন্তু কোনো প্লেয়ার আসলে দলে আসে না, না আক্ষেপ ছিল। হ্যাঁ, সবারই একটা চাওয়া ছিল মাহমুদুল্লাহ রিয়াদকে দলে নেওয়া হোক, মাহমুদুল্লাহ রিয়াদের পারফরমেন্স অভিজ্ঞতা। মাহমুদুল্লাহ রিয়াদ তার আগের যে সময়টা গিয়েছে বাদ পড়ার মতো অবস্থায় ছিল, তার বডি ল্যাঙ্গুয়েজ বলেন, তার ফিটনেস বলেন, তার কি বলে পারফরমেন্স বলেন, তার যে ফর্ম বলেন, সেই বিবেচনায় বাদ পড়ার মতোই অবস্থা ছিল। মাহমুদুল্লাহ রিয়াদ সেখান থেকে নিজে পরিশ্রম করে করে জায়গাটা ফিরে পেয়েছে এবং এই টি-20 ওয়ার্ল্ড কাপে সে কিন্তু অটোমেটিক চয়েস, অটো চয়েস হিসেবে দলে এসেছেন। যে কোনো পজিশনে যার কথাই হোক না কেন, মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কিন্তু কথা হয়নি না। এই এবং সে ভালো খেলছে, কিন্তু প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সাথে শুরু করে ভালোই খেলছে। এবং 2022 সালে মাহমুদুল্লাহ রিয়াদ বাদ পড়েছিলেন, তখনও কিন্তু ভক্তরা অনেক কথাই বলেছে, অনেক তাকে ফিরিয়ে নেওয়ার জন্য আমরাও এই রিপোর্টগুলো করেছি। কিন্তু দলের যে চিন্তা ভাবনা ছিল, তার যে পারফরমেন্স ছিল, অবস্থান ছিল, সেই জায়গায় আসলে তাকে জায়গা দেওয়ার মতো অবস্থায় ছিল না। সেই হিসাবে এখন মাহমুদুল্লাহ রিয়াদ যে অবস্থায় আছে তাকে বাদ দেওয়ার কোনো অপশন নাই। আমি মনে করি যে মাহমুদুল্লাহ রিয়াদের মতো যেমন বাদ দেওয়ার অপশন নাই, এই টিমটায় আসলে যদি সাফল্য করতে হতো মুশফিকুর রহিমকেও আনা যেত। যদিও সে অবসরে গিয়েছে, তাকে ওইভাবে আনার স্কোপটা আসলে নাই, নিজে অপশন নিয়েছেন টি-20 থেকে। আমি মনে করি এখনো তার যদি টি-20 খেলার যোগ্যতা আছে, অবস্থান আমাদের দেশের যারা যা খেলছে টপ অর্ডার ব্যাটাররা, তার জায়গায় মুশফিকুর রহিম আমার মনে হয় যে খারাপ খেলতো না। মিডল অর্ডারে ভালো একটা জুটির প্রয়োজন, যে জুটিটাই হচ্ছে না। দেখেন, এটাও বলছি, এটা তো আবেগ থেকে বলে, হ্যাঁ। আর যদি বাস্তবতা চিন্তা করেন, মুশফিকুর রহিমকে আপনি কোথায় খেলাবেন? তাহিদ হৃদয়ের জায়গায় তো নিশ্চয়ই খেলাতে পারবেন না, সাকিব আল হাসানের জায়গায় খেলাতে পারবেন না, সাকিব আল হাসান ফর্মে নাই, তারপরেও মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় খেলাতে পারবেন না। জাকির আলী যেই জায়গাটায় খেলে সেই জায়গাটা তো মুশফিকুর রহিমের জায়গা না, আরো একটু আগে। সেই জায়গায় আপনি টপ অর্ডারের, উনি তো ব্যাটসম্যান না। আপনি টপ অর্ডার যদি আমি বলি, তানজিদ তামিম বা আমাদের যে লিটন দাস সৌম্য সরকার যারা ওপেনিং আছে, বা শান্ত আছে, সেই জায়গাটা আসলে মুশফিকুর রহিম না। তাকে আপনি ওইখানে আনবেন কিভাবে? কিন্তু বাংলাদেশে মনির ভাই, আমাদের বিপিএল হচ্ছে, এনসিএল হচ্ছে, বিপিএল হচ্ছে, এনসিএল হচ্ছে, ডিপিএল হচ্ছে, এই যে সৌম্য, লিটন, শান্ত মানে বারবার ফ্লপ করে যাচ্ছে, তারপরে দল তাদেরকেই সুযোগ দিচ্ছে, নতুন কাউকে পাচ্ছে না। এটা কিভাবে দেখছেন, বা কি করণীয় আছে, হচ্ছে না কেন? এটা দুই ধরনের বিষয় আছে। দেখেন, যদি আমাদের নির্বাচকদের বা আমাদের টিম ম্যানেজমেন্টের সাথে জড়িত যারা, বা প্রচেষ্টার সঙ্গে যারা জড়িত, তাদের সঙ্গে যদি কথা বলি, তারা বলবেন যে শান্ত, লিটন, সৌম্য তাদের কিন্তু কিছু মানে মেধাবী, তাদের অবশ্যই মেধাবী, ইয়ে নিয়ে কোনো কথা নাই। তারাও ওইটি জিনিস, সময় খারাপ যাচ্ছে, তারা সময়টা যে খারাপ যাচ্ছে, তারা আশা করছেন যে সময়টা দ্রুত রিকভার করে তারা রানে ফিরবেন বা ব্যাক করবেন। তো কথা হচ্ছে, যেই প্লেয়ারটা ফর্মে নেই, যে মানে রানে নেই, ছন্দে নেই, সে তো নিজে শুধু খারাপ করছে না, তার কারণে অন্যরাও সাফার ফিল করছে, টিম সাফার ফিল করছে। তা আপনি কেন একটা অফ ফর্মের প্লেয়ারকে আপনি কেন জায়গা দিবেন? ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় কেন দিবেন? আপনি ওই জায়গায় কেন, মানে আপনার বিকল্প তো আছে, এমন যদি না হতো যে নাই, আপনার বিকল্প নাই, বিকল্প বিসিবি কখনো বলে না যে তাদের বিকল্প নেই। যদি বিসিবি বলতো বিকল্প নেই, তাহলে তো মানে তাদের কি বলে এটাকে, তাদের তারা যে বলে যে আমাদের পাইপলাইনে অনেক প্লেয়ার আছে, সেটার মানে ভুল প্রমাণ হয়, ঠিক না? যে তারা যদি বলে যে বিকল্প নেই, তাহলে আপনাদের পাইপলাইনে এত প্লেয়ার কোত্থেকে, মানে কই আপনি পাইপলাইনে প্লেয়ারের কথা? আমরা একটু দর্শকদেরকে জানিয়ে আসি যে আজকের যে ম্যাচ 8:30টায় শুরু হচ্ছে, ভারত এবং যুক্তরাষ্ট্র। আপনারা জানেন যে সুপার 8-এ ওঠার যে লড়াইটি নামবে, এই লড়াইয়ে ভারত ব্যাটিং পেয়ে টস হয়েছে, ভারত ব্যাটিং পেয়ে বোলিং নিয়েছে যুক্তরাষ্ট্রকে ব্যাট করার জন্য। টস জিতে বোলিং নিয়েছে ভারত, হ্যাঁ, আর যুক্তরাষ্ট্রকে ব্যাটিং এ পাঠিয়েছে। এই জায়গায় এবার কি বলবেন? আজকের ম্যাচে যুক্তরাষ্ট্রকে আগে ব্যাটিং এ পাঠিয়েছে, ভারত বোলিং। এটা তো কি বলবো, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হয়েছে। আগে মানে টসটা জিতে সাউথ আফ্রিকা কিন্তু ব্যাটিং নিয়েছিল নিজেরা। বাংলাদেশের ক্যাপ্টেনকে যখন জিজ্ঞেস করা হয়েছে, সে কিন্তু বলে দিয়েছে যে আমি আগে হয়তো ফিল্ডিং নিতাম, যেটা চেয়েছে সেটাই। মানে একটা টিম বাই টিম
ভ্যারি করে। প্রত্যেকটা টিমেরই তো আলাদা আলাদা মনস্তাত্ত্বিক বিষয় থাকে বা শক্তির জায়গা থাকে। সেই জায়গায় যদি চিন্তা করি, ভারত হয়তো চিন্তা করেছে যে ভারত তাদের যে ব্যাটিং ডেপথ আছে আর বোলাররা যেরকম, তারা একটা কম রানে ভেজে ফেলতে পারলে, হয়তো চেস করে দ্রুত খেলাটা শেষ করতে পারলে রান রেটের হিসাবটা এগিয়ে রাখা যাবে। যদিও এখানে আসলে রান রেটের কিছু নাই, রান রেট বা ওই যুক্তরাষ্ট্র কত যদি মানে যুক্তরাষ্ট্রের আজকের ভারতের বিপক্ষে কত রান করলে ম্যাচটি ফাইট হতে পারে? 140 থেকে 160। ভারতের বোলারদের বিপক্ষে যুক্তরাষ্ট্রের 140 বা 60 খুবই টাফ, খুবই মানে যদি ভারত বা ইয়েকে জিততে হয়, কি বলে যুক্তরাষ্ট্রকে জিততে হয় 150-55 এরকম রান করলে ফাইট দিতে পারবে। তারপরেও বলছি না যে জিততে পারবে। আর ভারতের যে বোলিং লাইন আপ, সেই লাইন আপে আমি মনে করি যে 100 পার হওয়াটাই খুব কঠিন হয়ে যাবে। তবে এবারের বিশ্বকাপে কিন্তু নানান ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রই পাকিস্তানকে হারিয়েছে, উগান্ডা জয় পেয়েছে বিশ্বকাপে নতুন দল হিসেবে। সেই জায়গায় যদি আজকে দর্শক আরেকটি অঘটন দেখে, যে যদি আশা করব সবাই সত্যিকার অর্থে ছোট দলগুলা জিতলে কিন্তু শুধু যে আমাদের সবার তো নিজের দল ছাড়া বাকি ছোট দলগুলোকেই স্বাভাবিকভাবে মানুষ কিন্তু সাপোর্ট করে। হ্যাঁ, ছোট দলগুলো উঠে আসলে কিন্তু আইসিসিরও লাভ। যেমন ধরেন এই বিশ্বকাপটা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছিল যে 20টা দল নিয়েছেন, এই 20টা দল আসলে খেলার যোগ্যতা রাখে কিনা। উগান্ডার নাম এসছে, তারপরে আপনার পাপুয়া নিউগিনি রেগুলারই খেলে, প্রতিবার আর ইয়েতে খেলে, যুক্তরাষ্ট্র, কানাডা, প্রত্যেকটা দলই কিন্তু নিজেদের প্রমাণ করেছে। আপনি দেখেন উগান্ডা একটা জয় পেয়েছে, কানাডা আয়ারল্যান্ডকে হারিয়েছে, যুক্তরাষ্ট্র আউটস্ট্যান্ডিং। তারা যেটা করেছে এখন পর্যন্ত, তাদের যে অ্যাচিভমেন্ট যথেষ্ট। এইটা করে তারা শুধু মানে নিজেদের সামর্থ্য প্রমাণ করেনি, আইসিসি কে তাদেরকে নেয়ার যে যৌক্তিকতা সেটা প্রমাণ করেছে, ছোট দলগুলা প্রমাণ করেছে। এবং এই বিশ্বকাপটা বলা হচ্ছে যে ছোট দলগুলার বড় হয়ে ওঠার বিশ্বকাপ। এবং ক্রিকেট যে গ্লোবালাইজেশনের যে কথা আমরা বলি, যে বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য বা অলিম্পিকে বিশ্বকাপ ইনক্লুড করার জন্য যে কথা ওঠে, এই বিশ্বকাপটা আমার মনে হয় এই কাজগুলোর জন্য, মানে এই দাবিগুলা জোরালো করার জন্য খুব ভালো একটা বিশ্বকাপ। বাংলাদেশের স্কোয়াডে এবারে যে সকল খেলোয়াড় রয়েছে, বাংলাদেশ তো এর আগে সুপার 8 টি20 ওয়ার্ল্ড কাপে এসছে মনে হয় একবার 2007 সালে। 2007 সালে একবার সুপার 8 খেলেছিল। আর এরপরে বাংলাদেশ সরাসরি মানে গতবারই, এইবার কিন্তু সুপার 8 এর টার্মটা কিন্তু এইবারে এসছে। মাঝখানে কিন্তু ফরম্যাটটা ভিন্ন ছিল। ফরম্যাটটা ছিল বাছাই খেলে আপনার মানে একটা খেলা হতো, টুর্নামেন্ট খেলা হতো, ওই ফার্স্ট রাউন্ড যেটাকে বলা হতো, সেকেন্ড রাউন্ডে আসতে হতো। গতবার বাংলাদেশ সরাসরি মানে বাছাই খেলতে হয় না, বা প্রথম রাউন্ডটা খেলতে হয় নাই, প্রিলিমিনারি রাউন্ডটা খেলতে হয় না, সেকেন্ড রাউন্ড থেকে শুরু করেছে বিশ্বকাপটা। সেই হিসাবে এইবার আর একটা চান্স আর কি। এবার বাংলাদেশের জন্য অনেক কিছু সামনে, যদি এই দুটি ম্যাচ জয় পায় সেক্ষেত্রে এবার সুপার 8-এ বাংলাদেশ খেলার একটা সম্ভাবনা একদমই রয়েছে। যেহেতু প্রথম ম্যাচটা আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি, নেপাল এবং নেদারল্যান্ডস দুটি ম্যাচ রয়েছে, আমরা একটিতে জয় পেলে হয়তো টাফ হবে। তবে আমি ওই ধরনের মানে ইকুয়েশনে যেতেই যাই না, আমাদের জয় লাগবে। আমি কেন ওই সুপার 8-এ একটা জয় পেলে যাব, দুইটা জয় পেলে যাব না, বা একটা জয় পেলে যাব না, ওই ইকুয়েশনে কেন যাব? আমার অপোনেন্টকে নেদারল্যান্ডস, অপোনেন্টকে নেপাল, আমি এখান থেকে প্ল্যান করে গিয়েছি যে আমরা সুপার 8 খেলবো। তো সুপার 8 খেলতে হলে আমার প্রতিপক্ষ যে 4টা টিম আছে, আমি 4টা টিমকেই হারাবো। সাউথ আফ্রিকার বিপক্ষে আমি পারিনি, ঠিক আছে, যেটা গেছে, বাকি দুইটা তো আমি জিতবো। আমি কেন নেগেটিভ আশা করব যে না শ্রীলঙ্কা হারুক, অমুক জিতুক? ইকুয়েশনে যাওয়ার কোনো, যেহেতু কালকে আবার বাংলাদেশের ম্যাচ রয়েছে, কালকের একাদশে কি কোনো পরিবর্তন হচ্ছে কিনা? শরীফুলের যে হাতে ইনজুরি ছিল, শরীফুলের জায়গায় তানজিদ সাকিব ভালো বল করে যাচ্ছেন। সাউথ আফ্রিকাতে এই ওয়েস্ট ইন্ডিজ থেকে এখনো পর্যন্ত সেই রকম কোনো আসেনি, যে তথ্য আসেনি যে শরীফুল এখনই ফিট হয়ে গেছে কিনা। আর শরীফুলকে নিয়ে আসলে এখন খুব বেশি টেনশনের জায়গা, মানে শরীফুলের ইনক্লুশন থাকলে ভালো হতো, কিন্তু শরীফুলের যে রিপ্লেসমেন্ট তানজিম সাকিব, সে কিন্তু ভালো করছে, সেটাই বললাম, সেটা নিয়ে আসলে কোনো ডাউট নাই।
যে ওইটা নিয়ে আসলে টেনশনও নাই যে শরীফুল হলে ভালো হতো বা ভালো হতো। হ্যাঁ, শরীফুল হলে অবশ্যই ভালো হতো, কিন্তু যেহেতু বাংলাদেশ 4 পেসার খেলাবে বলে মনে হয় না, না। খুব বেশি চেঞ্জের আমি জায়গা দেখছি না। হয়তো একটা দুইটা সৌম্য সরকারকে আবার back জাকের করাবে সৌম্যর কিনা। এখানে একটা হলে চেঞ্জ হলে হতেই পারে, নেদারল্যান্ডস কিংবা হয়তো আরেকটা স্পিনার বাড়ানোর পরিকল্পনা শেখ করতে পারে, মেহেদী। যেহেতু ভিনসেন্টে খেলা, ভিনসেন্টের উইকেটটা কিছুটা বল Spin। গ্রিপ করে, স্পিন গ্রিপ করে, সেই ক্ষেত্রে হয়তো শেখ মাহাদিকে জাকের আলীর জায়গায় আনা যেতে পারে। আপনার কালকের ম্যাচ নেদারল্যান্ডসের ম্যাচ, বাংলাদেশ জিতলেই আমাদের যে একটি ক্যালকুলেশন রয়েছে যে বাংলাদেশ কালকে যদি জিতে সুপার 8-এ চলে যাবে, নেপালের সাথে বাংলাদেশ জিতবে, বৃষ্টি হলে এক এক পয়েন্ট ভাগাভাগি হলেও বাংলাদেশ যদি কালকে জেতে তাহলে তো কোনো ডাউট থাকছে কি? না, না, নেপালের সাথে একটা ম্যাচ না, না, থাকছে, নেপালের সাথে যদি হেরেও যায় সেই ক্ষেত্রে নেপালের পয়েন্ট হবে 3, শ্রীলঙ্কা শ্রীলঙ্কার পয়েন্ট যদি আর একটা জেতে তারও পয়েন্ট হবে 3। হ্যাঁ, শ্রীলঙ্কা যদি জেতে 3 হবে। একটা ডাউট আছে, যদি নেদারল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাদের 4 হবে, একটু ডাউট থাকে। তারপরে বলা যায় যে না, আমি আগে তো বললাম যে আমরা ওই ধরনের ইকুয়েশনে ক্যালকুলেশনে যেতেই চাই না। বাংলাদেশ কেন জিতবে না, আগে মাথায় থাকতে হবে বাংলাদেশ এই দুইটা টিমের বিপক্ষে কেন জিতবে না। আপসেট হতেই পারে, নেপাল বাংলাদেশকে হারাতেই পারে বা নেদারল্যান্ডস হারাতেই পারে, কিন্তু আমি তো ফার্স্ট চয়েস কি, আমি যদি অস্ট্রেলিয়ার সাথে নামিবিয়ার খেলা, আমি কি চিন্তা করব যে নামিবিয়া জিতবে? না। বা স্কটল্যান্ডের সাথে খেলা, আমি কি চিন্তা করবো যে স্কটল্যান্ড জিতবে, অস্ট্রেলিয়াকে হারাবে? হতেই পারে, কিন্তু স্বাভাবিকভাবে তো ওই হিসাব করব না, আমিও ওই হিসাবে যেতে চাই না। আমি মনে করি যে বাংলাদেশ ইজিলি পরে 2টা ম্যাচ জিতবে, পরে 2টা ম্যাচ জিতে নেবে। কালকে যারা যদি বাংলাদেশ কালকের যে মাঠের কথা আপনি বললেন, যে পিচের কথা বললেন, কালকে বাংলাদেশের জন্য আগে ব্যাটিং নেওয়ার সুবিধা হবে নাকি বোলিং নেওয়ার সুবিধা হবে? উইকেট কন্ডিশন আসলে দেখে এই উইকেটে আসলে বাংলাদেশ খেলেনি, এই বিশ্বকাপে বাংলাদেশ প্রথম খেলতে যাচ্ছে। এইখানে আসলে উইকেটটা দেখে তারপরে হয়তো বুঝতে পারবে, যদি একটু গ্রিপ করে বা বিকালের দিকে খেলা হলে আগে ব্যাটিং করলে হয়তো পরে ব্যাটিং করলে সুবিধা হয়। হয়তো মানে বল যদি ডিউ যদি ফ্যাক্টর থাকে সেই ক্ষেত্রে হয়তো পরে ব্যাটিং করাটা সুবিধা হয়। ওইগুলা ডিসিশন আসলে টিম ম্যানেজমেন্ট উইকেট দেখেই নিবে। তা আমার কাছে মনে হয় যে যেটাই করুক, যদি মানে টার্গেট যেটা থাকবে, আমাদের যে বোলিং ডিপার্টমেন্টটা আছে সেরকম যেরকম বোলিং করছে, যদি আগে বাংলাদেশ ফিল্ডিং করে সেই ক্ষেত্রে হয়তো বেশি সুবিধাটা পাওয়া যাবে। একটা টার্গেট সেট করা থাকলে সেই টার্গেটে অ্যাচিভ করাটা সহজ আমাদের হবে। টপ অর্ডাররা এত বারবারই ব্যর্থ হচ্ছে, মানে বিশ্বকাপের মতো জায়গায়। আপনি বলছিলেন শান্ত, লিটন, মানে আমরা কালকের একটি ম্যাচ, গুরুত্বপূর্ণ ম্যাচ, কালকের ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। নেদারল্যান্ডসের সাথে আমাদের জয়টা খুব গুরুত্বপূর্ণ কালকের জন্য। বিশ্বকাপে যদি আমরা নেপালকে হারাতে পারি সেটা বিষয় না, কিন্তু কালকে যদি আমরা জিততে পারি, আমরা নিশ্চিত যে আমরা সুপার 8-এ খেলছি। যদি কালকে জিততে পারি, সেক্ষেত্রে আমাদের টপ অর্ডার যারা রয়েছেন, মানে টপ অর্ডারদেরকে রানে ব্যাক করার এটা কি ভাগ্য, মানে রানে ব্যাক করাটা আসলে তো এটা মানে আপনি তো কোচ গুলিয়ে খাওয়ালেও লাভ নাই। কোচ যদি আপনি গুলিয়ে হরলিক্স বা স্যালাইন বানিয়ে দেন, লাভ নাই কোনো। যে প্লেয়ার রানে নাই তাকেই এটা ফুলফিল করতে হবে। একটা প্লেয়ার যখন রানে থাকে না, ব্যাটসম্যান যখন রানে থাকে না, তখন তার কনফিডেন্স লেভেল অনেক লো হয়ে যায় স্বাভাবিকভাবেই। বল দেখলে কি ভয় পায় কিনা তারা? আপনি ব্যাটিং করলে আপনি নিজেও বুঝবেন যে আপনার যখন কনফিডেন্স লেভেল লো থাকবে, যে আমার হচ্ছে না, এই শটটা খেলে আমি আউট হয়েছি, তখন মাথার ভিতরে অনেক প্রেসার থাকে। এই প্রেসারগুলো আরো বেশি মানে নিচের দিকে যায়। একজন গ্রেট ব্যাটসম্যানের পরিচয়টাই সেটা যে এই সময়গুলায় নিজেকে ওভারকাম করে আসতে পারে। তাপস বসু যুক্তরাষ্ট্র থেকে একটি সাক্ষাৎকার দিয়েছিল একটি টেলিভিশনে, যে বাংলাদেশে যারা টপ অর্ডার ওদেরকে মনে হয় জোর করে ব্যাটিং এ নামানো হচ্ছে, এবং বাংলাদেশ দলের খেলোয়াড়দেরকে দেখে মনে হচ্ছে যে অনূর্ধ্ব 19 দলের খেলোয়াড়। তাপস বসু বলেছে, সাবেক বাংলাদেশের বোলার। এই মানে বক্তব্যের আপনি কি ব্যাখ্যা দিবেন? দেখেন, আমি কিন্তু সাধারণ পাবলিক, আপনি সাধারণ পাবলিক, হয়তো আমরা মানে স্পোর্টসের সঙ্গে জড়িত, স্পোর্টস রিলেটেড রিপোর্ট করি। আমাদের কাজটা কিন্তু থ্রু মানে পাবলিকের কাছে থ্রো করা, নিজের করা না। কিন্তু তাপস বসু যে এখানে আছেন, উনি একজন সাবেক ক্রিকেটার, তিনি একজন মানে এক্স ক্রিকেটার, তিনি যে লেভেলে খেলে এসছেন, তার জায়গা থেকে, রেসপন্সিবিলিটির জায়গা থেকে এই কথাগুলো তাকে বলা আসলে মানায় না। আমি মনে করি তার এই ধরনের কথা বলা মানায় না। আপনি সমালোচনা করবেন, অবশ্যই সমালোচনা করবেন, প্রত্যেকটা এক্স ক্রিকেটারই কিন্তু সমালোচনা তো অবশ্যই করবে, কিন্তু
কনফিডেন্সের জায়গা থেকে আমি কালকের কথাটা বলছি না, যে সে যে মন্তব্যটা করেছে সেটার ব্যাপারে বলছি না, তাপস বসু আগেও যে মন্তব্যগুলো করেছেন, এই জায়গা থেকে আমার মনে হয় না ওনার আসলে ওই জায়গায় তর্কের খাতিরে যদি বলি যে উনি এখন আমেরিকায় টিম আছেন, উনিও আমেরিকায় থাকেন, প্রবাসী, উনি খেলে ইয়ে করেছেন, ওই জায়গাটা যেতে হলে যেই জায়গাটা আছেন সেই জায়গাটা আপনাকে সমালোচনা করবেন, কিন্তু কনফিডেন্সটাও দিতে হবে। আপনি যদি বলেন যে আন্ডার 19 লেভেলের প্লেয়ার তারা, বা মনে হচ্ছে এরকম, সেটা কিন্তু আসলে গঠনমূলক যদি সমালোচনা করেন, আপনি গঠনমূলক সমালোচনা করার জায়গায় আছেন, আমি কিন্তু গঠনমূলক টেকনিক্যাল জায়গায় সমালোচনার জায়গায় নাই। আমি পরিসংখ্যান দিয়ে কথা বলবো, আমি সাংবাদিক, আমি পরিসংখ্যান দিয়ে কথা বলবো। টেকনিক্যাল জায়গায় আপনি যদি টেকনিক্যাল সাইডগুলোয় কথা বলেন সেটা বেটার, আমি সেটাই মনে করি। আজকের ম্যাচ নিয়ে সর্বশেষ কি বলবেন দর্শকদেরকে, বা আজকের ম্যাচে কি হতে পারে, কোনো অঘটন ঘটতে পারে কিনা, বা ভারত যুক্তরাষ্ট্রের ম্যাচ আসলে অঘটন বলতে কি বুঝছেন? অঘটন মানে বলতে চাচ্ছি যে যুক্তরাষ্ট্রকে আজকে এই জন্য কোশ্চেনটা করলাম, যে যুক্তরাষ্ট্রকে আপনি ধরে নিচ্ছেন যে যুক্তরাষ্ট্র মানে স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রকে ফেভারিট ধরছেন না, যদি জেতে তাহলে অঘটন। যুক্তরাষ্ট্র ভালোই খেলছে, যেহেতু বিভিন্ন দেশের খেলোয়াড়রা দারুণ, কি তারা ছন্দে আছে, বলা যাচ্ছে যে অন্যান্য দেশের হবে না, হয়তো ভারত জিতবে, কিন্তু যুক্তরাষ্ট্র যে দুইটা ম্যাচ খেলেছে সেরকম যদি খেলে সহজ হবে না ভারতের জন্য। আর সর্বশেষ বাংলাদেশের উদ্দেশ্যে দর্শকদেরকে কি বলবেন? বাংলাদেশের উদ্দেশ্যে একটাই বলবো যে আসলে আমাদের, আপনারা যেমন খেলা দেখেন আমরাও খেলা দেখি, একই তো খেলা দেখছি। দলকে সাপোর্ট করা ছাড়া আসলে গত্যন্তর কিছু নেই। যে 15 জনকে নিয়ে যে 15 জন গিয়েছেন তারা খারাপ খেলছেন, বিশেষ করে আমি যদি ব্যাটিং সাইডটা বলি, খারাপ খেলছেন, কিন্তু এই 15 জনই আমাদের যোদ্ধা। তারা বাইরে আর কোনো সুযোগ নেই, কিন্তু তাদেরকেই সাপোর্ট করতে হবে। আশা করব যে তারা কামব্যাক করবেন, এবং আমি আশা করব যে বাংলাদেশের যে অবস্থা আছে এইবার সুপার 8-এ তো খেলবেই, সুপার 8-এও ভালো কিছু করবে, যদি খালি প্রতিপক্ষ ভারত না পড়ে। ভারত পড়লেও আমার কিছু যায় আসে না। ভারতের কাছে তো বাংলাদেশ মানে জেতাটা মানসিকভাবে একটু পিছিয়ে থাকে বলতে চাচ্ছেন, নাকি বলতে চাচ্ছেন যে একটু কনস্পিরেসি হয়ে যায়? হ্যাঁ, ভারতের সাথে দেখেছি আমরা বাংলাদেশের ম্যাচ হলে একটু আসলে 19-20 হয়েই যায় কোনো না কোনো কারণ ক্ষেত্রেই। আরেকটি বিষয় হয়ে যায়, আমি ওই যে প্রথমেই যেটা বললাম যে বাংলাদেশ আর সাউথ আফ্রিকার ম্যাচে যে বড় দলগুলো স্বাভাবিকভাবেই কিছুটা না কিছু সাপোর্ট পায়, ভারতও সেটা পায়। আপনাকে আরেকটি কথা বলি যে আজকে এবং গতকালকের খেলা শেষ করে এই পর্যন্ত বেশ কয়েকটি গণমাধ্যম এবং বিভিন্ন মানুষই বলছে যে সাকিবের সময় ফুরিয়ে এসেছে। আসলে বাংলাদেশে তো একজন মাত্র সাকিব। এই কথাগুলো আসলে এখন বলার সময় না। সাকিবের সময় ফুরিয়ে এসেছে আরো 2 বছর আগে বললে ভালো হতো। সাকিবের সময় ফুরিয়ে এসেছে এই টুর্নামেন্টটা শেষ হওয়ার পরে বললে ভালো, এখন বলার সময় না। আমাদের যেটা হচ্ছে, আমরা আসলে যখন পরিবর্তনগুলা প্রয়োজন, আমার যখন চেঞ্জ আনবো, আমি যখন নতুন একটা টিমকে গঠন করব, সেই সময় আমরা করি না। যখন একটা টুর্নামেন্ট আসে তখন আমাদের মাথায় আসে। সাকিব আল হাসান ফর্মে নেই, ব্যাটিং ফর্মে নেই, বোলিংয়ে কিন্তু সাকিব আল হাসান আগের সাকিব আল হাসানই আছেন, খুব বেশি এদিক ওদিক হয়নি। হয়তো প্রথম ম্যাচটা খারাপ করেছেন, এটা অংশই খেলার অংশ। সাকিব আল হাসান বোলিং এ যে কোনো দিন ফিরে আসবেন। সাকিব আল হাসান ব্যাটিং এ হচ্ছে না, সেইটা আজকে থেকে হচ্ছে না, এটা অনেকদিন ধরেই হচ্ছে না। সেই সাকিব আল হাসান, সেই সাকিব আল হাসানকে মানে যদি ব্যাটসম্যান সাকিব আল হাসানকে আপনি যদি ধর্তব্যের মধ্যে না ধরতেন তাহলে আগেই না দেওয়া উচিত ছিল। তাকে অটো চয়েস বানানোর দরকার নেই তো, দুনিয়াতে কেউই অটো চয়েস না। মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিয়েছিলেন, মাহমুদুল্লাহ রিয়াদ নিজেকে প্রমাণ করে তৈরি করে আবার ফিরে এসছেন। এখন কিন্তু তাকে বাদ দেওয়ার কথা কেউ বলছে না, বরঞ্চ তাকে নিয়ে উচ্ছ্বাস। মাহমুদুল্লাহ রিয়াদকে যেমন বাদ দেওয়ার কথা, আপনি যেটা বললেন যে সাধারণ পাবলিক অনেক বেশি সচেষ্ট ছিল নিয়ে আসার জন্য, একটা পার্সেন্টেজ ছিল মাহমুদুল্লাহর পক্ষে, বেশি পার্সেন্টেজ কিন্তু মাহমুদুল্লাহকে বাদ দেওয়ার পক্ষে ছিল। আপনি যদি সোশ্যাল মিডিয়া গুলা কিংবা মিডিয়া বয়স হয়ে যাওয়ার কারণে তাকে বাদ দেওয়ার পক্ষে ছিল, তখন যেটাই হোক তার পারফরমেন্সের কারণেই হোক, কিন্তু বাদ দেওয়ার পক্ষে ছিল। সেই মাহমুদুল্লাহ নিজেকে প্রমাণ করে ফিরে এসছেন। ঠিক মাহমুদুল্লাহর এই মনে হয় সাকিব আল হাসান তো আরো বেশি সাকিব আল হাসান তো আরো বেশি ট্যালেন্টেড, আরো বেশি নিজেকে মানে ওই স্মার্ট ক্রিকেটার। বাংলাদেশে তার চাইতে স্মার্ট ক্রিকেটার নাই। তাকে আরেকটু মানে
ওই জায়গাটা নিয়ে আরেকটু চিন্তা ভাবনা করার সুযোগ দেওয়া উচিত ছিল, যে অটো চয়েস হলেই যে আমি আজকে খেলছি, কালকে খেলবো, পরশুদিন খেলবো না, এই জায়গাগুলো যে সাকিব যে মানে নিজের স্বেচ্ছাচারিতার জায়গায় চলে গিয়েছেন, সেই জায়গাটা যদি বোর্ড একটু কন্ট্রোল করতে পারতো তাহলে হয়তো আমরা সাকিবের কাছ থেকে আরো ভালো কিছু পেতাম। যে জায়গাটা আমি বলবো যে বোর্ডের কিছুটা দুর্বলতা আছে, সাকিব নির্ভর অনেক বেশি। সাকিব যদি বলে যে আমি আজকে খেলবো না, ওকে নো ফাইন, ওকে ফাইন, তোমার খেলার দরকার নেই, পরের ম্যাচটা খেলে দিও। এই জিনিসটাই আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে খারাপ জায়গা। মাহমুদুল্লাহ রিয়াদ দারুণভাবে কামব্যাক করতে পারলো, অনেক দিন ধরে সৌম্য, লিটন, শান্ত রানে নেই, ওরা কি একটু কামব্যাক করতে পারলো না? কামব্যাক করতে পারলো না, এই যে বললাম না প্রথমেই যে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জায়গা, আত্মবিশ্বাস ডাউন হয়ে যায়। আত্মবিশ্বাস ডাউন হয়ে যাওয়া থেকে যে ফিরে আসবে সেটা পুরোটাই যে ব্যাটসম্যান, যে বোলার আত্মবিশ্বাসটা কমে গেছে তার ফিরে আসতে হবে। এইখানে কোচ গুলিয়ে খাওয়া হবে না, আপনাকে নিজেই আত্মবিশ্বাসটা গেইন করতে হবে। এই আত্মবিশ্বাসটা গেইন করে কিন্তু একটা দুইটা ইনিংস ভালো করে, একটা দুইটা ম্যাচ ভালো করে, বা অনুশীলনে অতিরিক্ত সময় ব্যয় করে এটা নিজেকেই নিজে আনতে হবে, কেউ এনে দিবে না। মাহমুদুল্লাহ রিয়াদ পেরেছে, অন্যরা পারছে না, এটা তাদের ব্যর্থতা। মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে হ্যালো ক্রিকেটে যুক্ত হওয়ার জন্য, এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা বিদায় নিব, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। আর দর্শকদের উদ্দেশ্যে কালকের ম্যাচ নিয়ে কি বলবেন, বাংলাদেশকে নিয়ে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বা যদি প্রেডিকশন বলতে চান, প্রেডিকশন তো অবশ্যই আমি শুধু বাংলাদেশি হিসাবে, সমর্থক হিসাবে না, এমনিতেও যদি প্রেডিকশন করি যে বাংলাদেশ এই ম্যাচটা জিতবে, বড় ব্যবধানেই জিতবে আশা করি। আর দর্শকদের কাছে তো একই আশা থাকবে যে আপনারা বাংলাদেশ টিমকে সাপোর্ট করেন। ইনশাল্লাহ বাংলাদেশ এবার ভালো কিছু করবে, শুধু নট যে সুপার 8-এ খেলবে এই আশা তো করছি, সুপার 8-এও বাংলাদেশ ভালো কিছু আশা করছি। আমরা সেমিফাইনাল, ফাইনালের স্বপ্ন দেখতে পারি, স্বাভাবিক যদি হয়ে যায়। আপাতত এখানেই থাকি। দর্শক, আপনারা দেখছিলেন বাংলা ভিশনের বিশেষ আয়োজন হ্যালো ক্রিকেট। টি-20 ওয়ার্ল্ড কাপ ঘিরে কিন্তু আমাদের পুরো বিশ্বকাপ জুড়ে কিন্তু আমাদের আয়োজনটি থাকছে আপনাদের সাথে। এবং আজকের ম্যাচে ভারত এবং যুক্তরাষ্ট্রের ম্যাচে কোন দল জিতবে আপনারা সবচেয়ে বেশি কমেন্ট করে জিতে নিতে পারেন বাংলা ভিশনের আকর্ষণীয় পুরস্কার, পৌঁছে যাবে আপনার গন্তব্যে। দিন শেষে বলবো, আগামীকাল বাংলাদেশের ম্যাচ, আমরা বাঙালি মনে প্রাণে চাইবো বাংলাদেশ কালকের ম্যাচ জিতবে। মনির ভাই যেটি বললো যে সুপার 8 না, শুধু আমরা আরো ভালো কিছু প্রত্যাশা রাখি। আমাদের যে কয়েকজন যোদ্ধা গিয়েছেন বিশ্বকাপ খেলতে, সবার তাদের জন্য দোয়া করব, জানি আমাদেরকে এবারের বিশ্বকাপটি একটি ভালো কিছু বয়ে আনে। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ভিশনের সাথেই থাকবেন।